একদিন সারদা আর তার স্বামী মাটির পাত্র নিয়ে চাষের জমির আম বাগানের কাছে যায়। গাছে লাগা আম দেখে তারা ভীষণ খুশি হয়। সারদা, যদি গাছের আমগুলোর পুরোপুরিভাবে ব্যবহার করা যায় তাহলে সব ঋণ ধার শোধ হয়ে যাবে, তার সঙ্গে কিছু টাকাও বাঁচবে। যেই সব ফসল কাটা হবে সেগুলোকে বিক্রি করে টাকা নিয়ে সুদর্শন বাবুর কাছে যাব আর সব ঋণ ধার শোধ করে দেবো। তা না হলে জানি না উনি কি করে বসবেন। তেনার কথা ছাড়ো সারদা, 1 কিলোমিটার দূর থেকে জল এনে আমরা ঋণ ধার শোধ করার জন্য এই গাছে জল দিচ্ছি। চলো তাহলে যাই। চলো যাই বলে তারা দুজনে একটি করে পাত্র নিয়ে জল আনতে পুকুরে যায়। সেখান থেকে জল এনে তারা গাছে জল দেয়। ওদিকে বাড়ির বাইরে রমেশ দাঁড়িয়েছিল। অনামিকা, অনামিকা, তাড়াতাড়ি এদিকে এসো, আমাদের তাড়াতাড়ি আমবাগানে যেতে হবে। মা বাবা গাছে জল দিয়ে এতক্ষণ হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে হরিশ আর ভাবনাকে সঙ্গে করে নিয়ে অনামিকা রমেশের কাছে আসে। হ্যাঁ বাবা, আমরা ওখানে গিয়ে খেলবো না, এখানেই গাছের তলায় খেলা করব। হ্যাঁ বাবা, আমরা ওখানেই খেলা করব। না রে মা, এখানে যে খুব গরম, ওখানে আমের গাছের ছায়াতে তোরা আরাম করে খেলা করবি। এ কথা শুনে বাচ্চারা খুব খুশি হয়। এভাবে বলে অনামিকা আর রমেশ বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে চাষের জমির দিকে চলে যায়। আধা ঘন্টার মধ্যেই তারা সকলে আম বাগানে গিয়ে পৌঁছে যায়। বৌমা, বাচ্চাদেরকে কেন এনেছো? ওখানে বাড়িতে এদিকে ওদিকে রোদ্দুরের মধ্যে খেলা করছিল, তাই ওদেরকে আমরা নিয়ে এলাম। আচ্ছা বেশ, চলো আমরা গিয়ে জল নিয়ে এসে গাছে জল দিই। এই বলে তারা দুজনে দুটো কলসি নিয়ে জল আনতে চলে যায়। এভাবেই দিন কাটছিল। তারপর একদিন ভীষণ গরম সহ্য না করতে পেরে সারদা আর অনামিকা জলের কলসি নিয়ে একটা বড় আম গাছের তলায় গিয়ে বসে পড়ে। হে ঈশ্বর, যদি এত গরম থাকে আর যদি আমাদেরকে 1 কিলোমিটার গিয়ে জল আনতে হয় আম গাছেদের পিপাসা মেটাবার জন্য, তাহলে তো খুব কঠিন হয়ে যাবে। কঠিন তো মা, কিন্তু কি আর করব, আর কোনো উপায় নেই। আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য এই আম গাছের ওপরই আমরা নির্ভর। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না মা। বৌমা, এত কষ্ট করে আমরা 1 কিলোমিটার গিয়ে জল এনে যদি এই আম গাছগুলোতে জল দিই তাহলে শুকুবে না। এইগুলোর ওপরেই তো আমাদের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করে, আর গাছের আমগুলো পাকলেও ভালো ফসল হবে। সারদার কথার মধ্যেখানে অনামিকা ঢুকে তখন বলে ওঠে, এবার আমি বুঝতে পারলাম, আমরা যদি এই আমগুলোকে বিক্রি করি তার থেকে যা টাকা পাবো তা দিয়ে আমাদের আর বাচ্চাদের জীবনটা চলবে। ঠিক বলেছ বৌমা। এদিকে শাশুড়ি বৌমা এ কথা বলছিল, আর ওদিকে বাবা ছেলে প্রসাদ আর রমেশ মাথায় কলসি করে জল নিয়ে আসছিল। বাবা, এই রোদ্দুরে জল আনার কি প্রয়োজন বলো দেখি? প্রয়োজন আছে বাবা, যতক্ষণ গায়ে শক্তি আছে 2-3 কলসি জল বেশি করে এনে রাখাটাই ভালো। কোথায় আর ভালো বাবা, এই কড়া রোদে মাথা ঘুরছে, পায়ে এত ব্যথা যে হাঁটতে পারছি না। কলসি ধরে হাত আর মাথা দুটোই ব্যথা হয়ে গেছে। আচ্ছা বাবা, কিছুক্ষণ গাছের তলায় বসে বিশ্রাম করি। তারা এই কথা চর্চা করে, তারপর একটা বিশাল বড় আম গাছের তলায় যায়। সেখানে শাশুড়ি বৌমা কলসি নিয়ে আগে থেকেই বসে বিশ্রাম করছিল। হ্যাঁ রে বাবা, চল তোর কলসি থেকে একটু আমরা জল খাই। এভাবে বলাতে রমেশ নিজের মাথার কলসিটা নিচে নামায়। প্রসাদ কলসি নিয়ে গিয়ে আম গাছে গাছে জল দেয়। তারপর যেখানে শাশুড়ি বৌমা বসেছিল সেখানে এসে তারা দুজনে বসে গল্পগুজব করতে লাগে। খাবার বেরো দেবো? তুমি আর ছেলে খাবার খেয়েছো? সে খাবো, কিন্তু আমাদের নাতি আর নাতনি তারা দুজন কোথায়? দাদু এ কথা বলে। ওদিকে গাছের ডালে হরিশ আর ভাবনা বসেছিল। ও দাদু, ওপরে তাকিয়ে দেখো, আমি আর বোন এখানে গাছের ডালে বসে আছি। তাদের কথা শুনে সবাই ওপরে চেয়ে দেখে হরিশ আর ভাবনা গাছের ডালে বসে আছে। তারা হাসছে। তাদেরকে দেখে তারা ভয় পেয়ে যায়। ও বাচ্চারা, পড়ে যাবে যে, গাছের ডালটাকে ধরে থাকবে। ঠাম্মা, আমরা কোষে ধরে আছি, ভয় পেও না। মা, ভাবনা, তোমরা কিন্তু সাবধানে বসবে। তোমরা আম গাছের ওপরে চাপলে কেন? তোমরা সবাই জল আনতে গেছিলে আর আমরা দুজনে নিচে খেলা করছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। বোনের সাথে কথা হলো, তারপর প্রতিযোগিতা করে আমরা দুজনে গাছে চেপে পড়লাম।
তোমরা চাপতে জানো না, ধীরে ধীরে নামো এবার। তোমরা এভাবে ভয় পেও না, আস্তে আস্তে আমরা নেমে আসবো। একথা হচ্ছিলই ততক্ষণে প্রসাদের প্রতিবেশী গোবিন্দ ছুটতে ছুটতে সেখানে আসে। হ্যাঁ গো প্রসাদ বাবু, তোমরা সবাই গাছের তলায় বসে এখানে মিটিং করছো, আর ওদিকে সুদর্শন বাবু তোমাদের বাড়িতে এসে তালা লাগাচ্ছে। একথা শুনে সকলেই খুব অবাক হয়ে যায়। তাদেরকে দেখে অনেক আশ্চর্য হলে এবার তাড়াতাড়ি চলো আর সুদর্শন বাবুকে গিয়ে বিনতি করো। তার কথা শুনে গাছের ওপরে হরিশ আর ভাবনা বসে আছে, তাদের কথা সবাই ভুলে যায়। আর প্রসাদ, রমেশ, অনামিকা, সারদা বাড়ির দিকে ছুট দেয়। ওদিকে সারদার বাড়ির সামনে সুদর্শন বাবু এবং তার কর্মচারীরা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। ছুটতে ছুটতে সবাই এসে সেখানে হাজির হয়। এটা কি বাবু, বাড়িতে কেউ নেই, তখন আপনি এ কাজ কি করে করতে পারেন? এবার কি ভালো কি খারাপ সেটা তুমি বলবে। তুমি আমার কাছে টাকা নিয়েছো, তারপর বললে আজ দেব, কাল দেব, তারপরের দিন দেব, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো, কিন্তু আজ পর্যন্ত সেই টাকা দিলে না। বাবু, আমার পরিস্থিতি এরকমই। গরিব পরিবার, ওই মজদুরি করে যা টাকা পাই তা দিয়ে সংসার চলে, তাই আপনার ধার আমি শোধ করে উঠতে পারিনি। তাই জন্য তো প্রসাদ, এই বাড়িটা আমি ফেরত নিয়ে নিচ্ছি। একথা বলার পরে দুটি কর্মচারী তার সঙ্গে যারা ছিল তারা ঘরের ভেতরে গিয়ে তাদের সব জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলতে লাগে। সারদা, প্রসাদ, রমেশ, অনামিকা সুদর্শন বাবুকে অনেক অনুরোধ করে, তা সত্ত্বেও সে কোনো কথাই শোনে না। ঘরে তালা দিয়ে সেই চাবি নিয়ে সেখান থেকে সে চলে যায়। যেহেতু আর কিছু করারই ছিল না, তাই তারা নিজেদের জিনিসপত্র নেয় আর সেখান থেকে তারা যেতে লাগে। ওদিকে আম গাছে দোলনা টাঙানো ছিল, সেখানে হরিশ আর ভাবনা আনন্দে দোলনা দুলছিল। ততক্ষণে সব জিনিসপত্র নিয়ে পুরো পরিবার সেই আম গাছের তলায় আসে, আর সেই গাছের তলায় বসে বসে তারা চোখের জল ফেলতে লাগে। এরকম পরিস্থিতি হতে পারে এ কথা ভেবে আমি তোমাকে আগেই বলছিলাম কি যাও গিয়ে সুদর্শন বাবুর সাথে দেখা করো, কিন্তু তুমি আমার কথা শুনলে না। ছাড়ো সারদা, যা হওয়ার হয়ে গেছে। এখন জানি না কোথায় যাব, কোথায় গিয়ে রাত কাটাবো। কোথায় যাব আমরা সেটা আমি কি করে বলি। এখানেই সারদা, ভেবেছিলাম এই গাছ আমাদের ঋণধার শোধ করবে, এখন এই গাছই আমাদের রাস্তা দেখাবে। ততক্ষণে হঠাৎ করে ওই আম গাছটি কথা বলে ওঠে। চিন্তা করো না, এই গ্রীষ্মকালে তুমি জল দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছ, এখন তোমাদের বিপদ, আমি তোমাদের সাহায্য করব। সকলে ওই আম গাছটিকে কথা বলতে দেখে ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু বাচ্চারা আম গাছটিকে কথা বলতে দেখে খুব আনন্দিত হয়। দেখ দেখ বোন, এই আম গাছটা কি সুন্দর আমাদের মতন কথা বলছে। হ্যাঁ দাদা, প্রথমবার গাছকে কথা বলতে দেখছি। আম গাছটিকে ওভাবে কথা বলতে দেখে সবাই খুব অবাক হয়ে বাইরে বেরিয়ে এসে ওই গাছটির দিকে তাকিয়ে থাকে। এবার বলো, আমি কিভাবে তোমাদেরকে সাহায্য করতে পারি? দাদু ঠাকুমা, আমি আর বোন একবার বলেছিলাম না গাছে কথা বলে, তোমরা শোনোনি, এবার নিজের চোখেই তোমরা দেখে নাও। মা, বাবা, তোমরা দেখো তো, এই আম গাছটি কথা বলে। এই আগেও আমাদের সাথে কথা বলেছে আর দোলনা দিয়েছে। এ কথা বাচ্চারা বলে। তারপর শাশুড়ি বৌমা মনে মনে ভাবে যে নিশ্চয়ই এই আম গাছটি কোনো দেবী দেবতার স্বরূপ। এই পরিস্থিতিতে দেবী স্বরূপ ওই আম গাছটিকে দেখে শাশুড়ি বৌমা হাত জোর করে প্রণাম করে। হে দেবী মা, আমাদের মাথার উপরে ছাদ নেই, দিন কাটাবার জন্য আজীবিকা নেই, এই দুটো দিয়ে দাও, তাছাড়া আমাদের আর কিচ্ছু চাই না। চিন্তা করো না, থাকার জন্য মাথার উপরে ছাদ আর জীবিকা, এই দুটোই তোমরা পেয়ে যাবে। এভাবে বলার সঙ্গে সঙ্গে দুটো আম হাওয়াতে এসে প্রকট হয়ে যায়। তারা ওই দুটি আমকে দেখে খুব অবাক হয়ে যায়। তাদের মধ্যে একটি আম ঘরে পরিবর্তিত হয়ে যায় আর অন্যটি ম্যাঙ্গো জুস হাউসে। শোনো শাশুড়ি বৌমা, যেমনটা তোমরা চেয়েছিলে, তোমাদের জন্য একটি বাড়ি আর জীবিকা চালাবার জন্য একটা কাজ। এই বাড়িতে থাকো আর এই কাজ তোমরা করো, সেখান থেকে যা টাকা পাবে তা দিয়ে সবাই মিলে তোমরা সুখে সংসার করো। আম গাছটির কথা শুনে সকলেই খুব আনন্দিত হয়। সবাই হাত জোড় করে তাকে ধন্যবাদ জানায়। সঙ্গে সঙ্গে ওই গাছটি একটি সাধারণ গাছে বদলে যায়। সেদিন থেকে প্রত্যেক দিন বাবা আর ছেলে পুকুর থেকে জল নিয়ে এসে তারা ওই গাছে জল দিত।
কারণ তারা জানতো যে এই গাছটি একটি মায়াবী গাছ। শাশুড়ি বৌমা মিলে আম জুস বিক্রি করে তারা নিজেদের জীবিকা চালাতে লাগে। সেই আম জুস বিক্রি করে যা টাকা আসে তা দিয়ে তারা বাচ্চাদেরকে ভালো করে লেখাপড়া শেখায় আর পুরো পরিবার সুখে জীবন কাটাতে লাগে।